আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। এখন দেখবেন বাংলা সংবাদ সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসীবাংলা.us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। প্রথমবারের মতো পাওয়া গেল করোনায় জীবন রক্ষাকারী প্রথম ওষুধ। টেস্ট না করলেই করোনা থাকবে না, মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। বাংলাদেশে করোনা শনাক্ত ও মৃত্যুর নতুন রেকর্ড। লকডাউন নিয়ে ধোঁয়াশা, রেড জোনে টহল জোরদার করবে সেনাবাহিনী। করোনায় মৃত্যুর দৌড়ে ভারত বিশ্বে অষ্টম, আক্রান্তে মৃত্যুপুরী ইউরোপকে ছাড়িয়ে বিশ্বে চতুর্থ। সীমান্তে ভারত চীন গোলাগুলি, এক কর্নেল সহ 3 ভারতীয় সেনা নিহত। ঝামেলা বাড়াবেন না বলে ভারতকে হুঁশিয়ারি চীনা মুখপাত্রের। করোনায় টি-20 বিশ্বকাপ আয়োজন অবাস্তব মনে করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। 1968 সালের পর পেছালো একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের আসর। করোনাকালে সুখবর। মহামারী করোনায় জীবন রক্ষাকারী প্রথম একটি সস্তা এবং ব্যাপক সহজলভ্য ওষুধ পাওয়া গেছে। ডেক্সোমেথাসোন নামে এই ওষুধটি করোনা ভাইরাসে গুরুতর অসুস্থ রোগীদের জীবন বাঁচাতে সহায়তা করে। ব্রিটিশ বিশেষজ্ঞরা করোনার চিকিৎসায় এই ওষুধটি বড় ধরনের সাফল্য দেখিয়েছে বলে দাবি করেছেন। গবেষকরা বলছেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে কম ডোজের স্টেরয়েড এই চিকিৎসা একটি বড় ধরনের অগ্রগতি। ভেন্টিলেটরে থাকা করোনা রোগীদের মৃত্যুর হার 1/3 কমিয়ে আনে ওষুধটি। এছাড়া যারা অক্সিজেন সাপোর্টে আছেন তাদের মৃত্যুর হার 1/5 কমিয়ে আনে। বিশ্বে বিদ্যমান চিকিৎসা ব্যবস্থা করোনা ভাইরাসের চিকিৎসায় কাজ করে কিনা তা জানতে এই ওষুধটি নিয়েও বিশ্বজুড়ে বৃহৎ পরিসরে গবেষণা চালানো হয়। গবেষকদের ধারণা, ব্রিটেনে করোনা ভাইরাস মহামারীর শুরুর দিকে যদি ওষুধটি পাওয়া যেত তাহলে দেশটিতে অন্তত 5,000-এরও বেশি মানুষের জীবন বাঁচানো যেত, কারণ এটা অনেক সস্তা। কোভিড-19-এর প্রচুর রোগী নিয়ে লড়াইরত বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য বিশাল উপকারে আসতে পারত ওষুধটি। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এই ওষুধটি সেবন করেছেন এমন প্রত্যেক 20 জনের মধ্যে 19 জনই হাসপাতালে না গিয়ে সুস্থ হয়ে উঠেছেন। এছাড়া যারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন তাদের বেশিরভাগই সুস্থ হয়েছেন, তবে কারো কারো জন্য অক্সিজেন এবং ভেন্টিলেশনের দরকার হয়েছিল। শরীরের প্রদাহ কমিয়ে আনতে এই ওষুধটি ব্যবহার করা হয়। ব্রিটিশ গবেষকরা বলছেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের সময় রোগ প্রতিরোধ ক্ষমতা যখন হাঁপিয়ে ওঠে তখন এর কিছু ক্ষতি ঠেকাতে সহায়তা করে ডেক্সোমেথাসোন। শরীরের এই অতিরিক্ত প্রতিক্রিয়াকে সাইটোকাইন স্টর্ম বলে, যা অনেক সময় প্রাণঘাতী হয়ে উঠতে পারে। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালের প্রায় 2000 করোনা রোগীকে এই ওষুধটি প্রয়োগ করেন এবং 4000-এর বেশি রোগী যাদের এই ওষুধটি দেওয়া হয়নি তাদের সঙ্গে তুলনা করে দেখেন। অক্সফোর্ডের এই বিজ্ঞানীরা বলছেন, ভেন্টিলেটরে থাকা রোগীদের মৃত্যুর ঝুঁকি 40 থেকে 28% কমিয়ে আনে ডেক্সোমেথাসোন। এছাড়া যেসব রোগীর অক্সিজেন দরকার হয় তাদের মৃত্যুর ঝুঁকি কমায় 25 থেকে 20%। গবেষক দলের প্রধান অধ্যাপক পিটার হরবি বলেছেন, এটি এখন পর্যন্ত একমাত্র ওষুধ যা মৃত্যুর হার কমিয়ে এনেছে এবং এটা তাৎপর্যপূর্ণভাবে মৃত্যুর হার হ্রাস করেছে। এটা বড় ধরনের অগ্রগতি। অক্সফোর্ডের এই পরীক্ষা কার্যক্রমের প্রধান গবেষক অধ্যাপক মার্টিন ল্যান্ড্রে বলেছেন, তাদের গবেষণায় দেখা গেছে ওষুধটি দিয়ে ভেন্টিলেটর প্রয়োজন এমন 8 জন রোগীর মধ্যে মাত্র 1 জনের জীবন বাঁচানো যায়। অক্সিজেন সাপোর্টে থাকা রোগীদের মধ্যে প্রত্যেক 20 থেকে 25 জনের মধ্যে 1 জনের প্রাণ রক্ষা করা যায়। তবে করোনা ভাইরাসের মৃদু উপসর্গ রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে ডেক্সোমেথাসোন কোনো ধরনের সহায়তা করে না। যাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা নেই তাদের জন্য ওষুধটি ফলপ্রসূ নয়।
কোভিড-19 রোগীদের মৃত্যুর হার কমিয়ে আনছে এমন ওষুধের খোঁজ পাওয়ার খবর নতুন নয়, তবে সেগুলো অনেক ব্যয়বহুল। কিন্তু অক্সফোর্ড বিজ্ঞানীদের নতুন এই গবেষণার ফল সেক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম, কারণ সস্তা এবং সহজলভ্য এই ওষুধটির মাধ্যমে পুরো বিশ্বের কোভিড-19 রোগীরা উপকৃত হবেন। 1960 সালের গোড়ার দিক থেকে বাত, হাঁপানি এবং প্রদাহের চিকিৎসায় ডেক্সামেথাসোন ওষুধটি ব্যবহৃত হয়ে আসছে। ভেন্টিলেটরে যাওয়া করোনা রোগীদের প্রায় অর্ধেকই যখন বাঁচেন না, তখন 1/3 মৃত্যু কমাতে সক্ষম এই ওষুধটি বড় আশার খবর। রকিবুল ইসলাম মুকুল, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা মহামারীতে আক্রান্ত হয়েছেন 21,82,000-এরও বেশি মানুষ। ঘাতক এই ভাইরাস কেড়ে নিয়েছে 1,18,000-এরও বেশি মানুষের প্রাণ। গত কয়েক মাস লকডাউনে থাকার পর নিউ ইয়র্ক নগরী এখন ফিরছে আগের অবস্থায়। বিগত কয়েক সপ্তাহের মতো আজও নিউ ইয়র্ক স্টেটে মৃত্যু ও আক্রান্ত যথেষ্ট পরিমাণে কমেছে। তবে যুক্তরাষ্ট্রের কয়েকটি স্টেটে নতুন করে বাড়তে শুরু করেছে করোনার প্রকোপ। নিউ ইয়র্ক থেকে ফজিয়া জে চৌধুরী তথ্য ও ছবিতে জানিয়েছেন বিস্তারিত। নিউ ইয়র্কের সব অঞ্চলেই এখন অন্যান্য জাতিগোষ্ঠীর সাথে প্রবাসী বাংলাদেশিরাও সিটির গণপরিবহনে খানিকটা নিশ্চিন্তে যাতায়াত শুরু করেছে, যার প্রধান কারণ হচ্ছে সাম্প্রতিক সময়ে সিটি প্রশাসনের বাস ও ট্রেন সার্ভিসগুলোতে নাগরিক নিরাপত্তার জন্য বিনামূল্যে দেওয়া হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের নানা প্রতিকূলতা পেরিয়ে আতঙ্ক নগরী নিউ ইয়র্কের পথ চলা আবার শুরু হয়েছে। তবে কয়েকদিনের মতো আজও ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডায় করোনা আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। নিউ ইয়র্কের আগের পরিবেশ ফিরিয়ে আনতে স্থানীয় প্রশাসন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। করোনায় বেকার হয়ে যাওয়া নিউ ইয়র্কের নাগরিকদের কাজে ফেরাতে গণপরিবহনে চালু করা হয়েছে ভাইরাস মুক্তকরণ অভিযান, যার মাঝে রয়েছে যে কোনো বাস ও ট্রেনে যাতায়াতের সকল যাত্রীর জন্য বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, গ্লাভস সরবরাহ। সাম্প্রতিক সময়ে গণপরিবহনের নাগরিক বান্ধব স্বাস্থ্য সুরক্ষা সার্ভিসের জন্য সব জাতিগোষ্ঠীর মতো প্রবাসী বাংলাদেশিরাও ট্রেন, বাসে যাতায়াতে আস্থাশীল হয়েছে। আমি নিউ ইয়র্কের সাবওয়েতে চলাফেরা করছি এখন। নিউ ইয়র্কে সংক্রমণ অনেক কমে গেছে এবং সংক্রমণ কমানোর আরেকটি রিজন হচ্ছে গিয়ে তারা সাবওয়েকে অনেক সেফ প্লেস করেছে। দে হ্যাভ প্রোভাইডেড সাম ইয়েলো অর ব্লু লাইটস এবং তারা আপনার ডিসইনফেক্টেন্ট করেছে পুরো স্টেশনকে, প্লাস হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছে প্রতিটা প্যাসেঞ্জারকে ফ্রি অফ কস্ট। এর ফলপ্রসূতে নিউ ইয়র্কের কিন্তু অনেক সংক্রমণ কমে গেছে এবং আশা করি আরও কমে যাবে। নিউ ইয়র্কের সাবওয়ে এত ক্লিন, হ্যান্ড স্যানিটাইজার এবং পরিষ্কারের জন্য যত কিছু সামগ্রী আছে তারা সরবরাহ করতেছি এবং সম্পূর্ণ ইনফেক্টেড মুক্ত সাবওয়েতে যাতায়াতের কোনো অসুবিধা নাই এবং আমি সাবওয়ে থেকে যাতায়াত করতেছি। করোনার সঙ্গে বাঁচার অভ্যাস গড়ে তুলেই আগামীতে পথ চলতে হবে, আর এই ধারণাকে সামনে রেখে পথ চলা শুরু করেছেন অনেক সচেতন প্রবাসী। তারা বলেন, স্বাস্থ্য ঝুঁকির কারণে দীর্ঘ সময় ঘরে থাকার পর এখন তারা বের হচ্ছেন। সিটির স্টেশনগুলোতে নগর প্রশাসনের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার উদ্যোগের প্রশংসা করেন অনেকে। এইমাত্র ম্যারাথন থেকে আসলাম সাবওয়ে চড়ে, অনেকদিন পরে, দীর্ঘ 3 মাসের পরে। এবং আপনারা জানেন যে ম্যারাথনে গেলে গাড়ি নিয়ে যাওয়া যায় না, কিন্তু যে পরিবেশটা আমি দেখলাম আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। ভয়ের কোনো কারণ নেই, সব কিছু ঝকঝকে তকতকে এবং আপনাকে ফ্রি হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস এবং মাস্ক দিচ্ছে। আমার এটা দেখে খুবই ভালো লাগলো এবং আমি মনে করি যে আমাদের যে আতঙ্ক ছিল সেই আতঙ্ক ধীরে ধীরে কেটে যাবে। মেহেরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। I can tell you on কোভিড-19 সংক্রমণ কমার উপায় নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা বেশি হচ্ছে বলেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে সংক্রমণ বেড়ে যাচ্ছে। টেস্ট বন্ধ করে দিলে এমনিতেই সংক্রমণ কমে যাবে। সোমবার প্রবীণ নাগরিকদের সহযোগিতা বিষয়ক এক সভায় এই কথা বলেন তিনি। এর আগে করোনা ভাইরাস রোধে শরীরে জীবাণুনাশক ইনজেকশন নেওয়ার পরামর্শ দেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলেন, যদি আপনি পরীক্ষা করা বন্ধ করে দেন তাহলে কোনো করোনা রোগীই পাবেন না। যদি আমরা এই মুহূর্তে করোনা টেস্ট বন্ধ করে দেই তাহলে আমরা খুব কমই করোনা রোগী পাব।
জাতিসংঘ যেখানে করোনা প্রতিরোধে বেশি করে পরীক্ষার উপর জোর দিতে বলছে, সেখানে ডোনাল্ড ট্রাম্প উল্টো পথে হাঁটার কথা বলছেন। A lot of cases that other countries who don't even test don't have. If you don't test, you don't have any cases. If we stop testing right now, we'd have very few cases, if any. এদিকে এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, অন্য দেশের চেয়ে যুক্তরাষ্ট্রে করোনা টেস্টিং ব্যাপক আকারে এবং উন্নত পদ্ধতিতে হচ্ছে। এ কারণে অনেক বেশি সংক্রমণ দেখা যাচ্ছে। টেস্টিং না হলে বা দুর্বল পদ্ধতিতে টেস্টিং হলে দেখা যেত এই দেশে করোনা সংক্রমিত কোনো রোগীই নেই। তিনি টুইটে আরও লেখেন, করোনার টেস্টিং হলো দুদিকে ধার দেওয়া তরবারি, এটি আমাদের খারাপ অবস্থাকে প্রকাশ্য করছে, অন্যদিকে এটি একটি ভালো কাজ। যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ আগের চেয়ে কমে এসেছে। আগে যেখানে রোজ হাজার হাজার মানুষ মারা গেছে, এখন মৃত্যু কমে 100-এ নেমে এসেছে। এ কারণে হোয়াইট হাউসের কাছে করোনা ভাইরাসের বিষয়টি এখন আর তেমন গুরুত্ব পাচ্ছে না। হোয়াইট হাউসের করোনা ভাইরাস টাস্কফোর্স এ নিয়ে কোনো সংবাদ সম্মেলনও এখন আর করছে না। এদিকে করোনা ভাইরাসের চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইনকে গেম চেঞ্জার ওষুধ হিসেবে অভিহিত করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেও তা সেবন করেছেন বলে জানিয়েছিলেন। কিন্তু আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সোমবার কোভিড-19 রোগীদের চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন এবং ক্লোরোকুইন ওষুধের জরুরি ব্যবহার অনুমোদন বাতিল করেছে। যুক্তরাষ্ট্রে সর্বনাশা করোনায় এ পর্যন্ত 1,18,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আরাকানসাস, টেক্সাস, অ্যারিজোনা, অ্যালাবামা, ওকলাহামা, ফ্লোরিডা সহ অন্তত 20টি স্টেটে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত 22 লাখ ছাড়িয়ে যাবে যে কোনো দিন। এদিকে সারা বিশ্বে করোনা মহামারী শনাক্ত রোগীর সংখ্যা 81,28,500 ছাড়িয়েছে। সারা বিশ্বে পর্যন্ত এই মহামারীতে মারা গেছে 4,39,000-এরও বেশি মানুষ। সিএম শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় যখন টালমাটাল যুক্তরাষ্ট্র, তখন দেশটির পুলিশ বিভাগে সংস্কার আনার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এ সংক্রান্ত এক আদেশে সই করার কথা রয়েছে তার। একই সঙ্গে সংবাদ সম্মেলনের আয়োজনও করেছে হোয়াইট হাউস। তবে পুলিশ বিভাগে সংস্কারে কি কি পরিবর্তন আসছে তা খোলাসা করা হয়নি। ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটরদের দেয়া বিভিন্ন প্রস্তাবের আলোকেই এই পরিবর্তন আসছে। এদিকে আটলান্টায় পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ রিচার্ড ব্রুকস নিহতের ঘটনাকে ভয়ানক ও খুবই বিরক্তিকর ঘটনা বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Thought it was a terrible situation. I studied it closely. To me, it was very disturbing. অন্যদিকে রিচার্ড ব্রুকসের মৃত্যুকে হত্যাকাণ্ড বলে ঘোষণা দিয়েছেন ফুলটন কাউন্টি মেডিকেল এক্সামিনার্স অফিস। পিঠে 2টি গুলি লাগায় অতিরিক্ত রক্তক্ষরণ ও অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তে প্রমাণিত হয়েছে। বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। জীবনযাত্রা স্বাভাবিক করার চেষ্টার মধ্যেই মহামারী করোনা আরও ভয়ালো ছোবল দিতে শুরু করেছে বাংলাদেশে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় সরকারি হিসেবে আরও 53 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট 1,262 জন কোভিড রোগী মারা গেলেন। এই সময়ে 3,862 জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলেন 94,481 জন। দেশে একদিনে শনাক্ত ও মৃত্যুর সংখ্যার হিসাবে এটি সর্বোচ্চ। অবশ্য গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,237 জন এবং মোট সুস্থ 36,264 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে আক্রান্ত ও মৃত্যুর এসব সংখ্যা তুলে ধরেন। তিনি জানান, গত 24 ঘন্টায় 17,214টি নমুনা পরীক্ষা করে 3,862 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,862 জন এবং এ পর্যন্ত শনাক্ত 94,481 জন।
ডাক্তার নাসিমা জানান, গত 24 ঘন্টায় 53 জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ 47 জন এবং নারী 6 জন। তাদের মধ্যে 11 থেকে 20 বছরের মধ্যে একজন, 21 থেকে 30 বছরের মধ্যে 3 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 2 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 9 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 19 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 10 জন, 71 থেকে 80 বছরের মধ্যে 8 জন এবং 81 থেকে 90 বছরের মধ্যে 1 জন মারা গেছেন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 53 জন। বয়স বিভাজনে 11 থেকে 20 বছর 1 জন, 21 থেকে 30 বছর 3 জন, 31 থেকে 40 বছর 2 জন, 41 থেকে 50 9 জন, 51 থেকে 60 19 জন, 61 থেকে 70 10 জন, 71 থেকে 80 8 জন এবং 81 থেকে 90 বছরের মধ্যে 1 জন। ডাক্তার নাসিমা জানান, গত 24 ঘন্টায় ঢাকা বিভাগে 30 জন, চট্টগ্রামে 14 জন, রাজশাহীতে 4 জন, খুলনায় 3 জন, বরিশালে 1 জন ও ময়মনসিংহে 1 জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে হাসপাতালে 34 জন ও বাড়িতে 18 জন মারা গেছেন, আর হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন 1 জন। হাসপাতালে মারা গেছেন 34 জন, বাড়িতে 18 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছে 1 জন। এদিকে করোনার উপসর্গ নিয়ে সরকারি হিসেব ও শনাক্তের বাইরে গতকালও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এছাড়া শুধু ঢাকা মেডিকেলের করোনা ইউনিটেই 12 ও 13 জুন 26 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে মাত্র 7 জনের করোনা পরীক্ষা করানোর পর পজিটিভ ছিলেন। বাকিরা করোনার উপসর্গজনিত অসুস্থতায় মারা গেছেন। পরিস্থিতি লাগামের বাইরে যেতে থাকায় আবারও জোন ভিত্তিক লকডাউনে ফেরার ঘোষণা দিয়েছে সরকার। রেড জোন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা হলেও পূর্ব প্রস্তুতির অভাব ও সমন্বয়হীনতার অভিযোগ উঠেছে। ছুটি ঘোষণা করা হলেও ম্যাপিং না থাকায় কোন এলাকা লকডাউন হবে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে স্থানীয় প্রশাসন। এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে, রেড জোনে টহল জোরদার করছে সেনাবাহিনী। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। করোনা ভাইরাস মহামারী পরিস্থিতিতে 3 মাস বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রাজধানী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার প্রথম প্রহরে রাত 2:10 কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট 33 জন যাত্রী নিয়ে ঢাকায় আসে। আর রাত 3:10 ঢাকা থেকে 274 জন যাত্রী নিয়ে দোহার উদ্দেশ্যে ছেড়ে যায় কাতার এয়ারওয়েজের বিমান। কাতার এয়ারওয়েজ আপাতত সপ্তাহে 3টি ফ্লাইট পরিচালনা করবে। 21 জুন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডন রুটে ফ্লাইট চালু করবে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় 16 মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য সব দেশের সঙ্গে বাংলাদেশের নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। পরে অন্যান্য দেশের সঙ্গেও ফ্লাইট বন্ধ রাখা হয়, এমনকি অভ্যন্তরীণ ফ্লাইটও বন্ধ রাখা হয় কিছুদিন। অবশেষে আন্তর্জাতিক রুটে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট চলাচল শুরু হলেও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বেঁধে দেওয়া স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনেই কাজ চালাতে হবে এয়ারলাইন্সগুলোকে। বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। মহামারী করোনা ভাইরাসের প্রাণহানির ক্ষেত্রে বিশ্বে 8ম স্থানে পৌঁছে গেছে ভারত। দেশটিতে এ পর্যন্ত মারা গেছে 9,915 জন। শুধু তাই নয়, প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। মঙ্গলবার আক্রান্ত 3,43,000 পেরিয়ে গেছে। এমন ভয়াবহ পরিস্থিতিতে করণীয় ঠিক করতে মঙ্গল ও বুধবার পর্যায়ক্রমে 21 রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, দেশে আগের 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে 10,667 জন। এ নিয়ে মোট করোনা আক্রান্ত হলেন 3,43,091 জন। আক্রান্তের দিক থেকে বিশ্বের 4র্থ অবস্থানে রয়েছে ভারত। যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়ার পরই ভারতের অবস্থান। অর্থাৎ আক্রান্তের দিক দিয়ে মৃত্যুপুরী ইউরোপকে ছাড়িয়ে গেছে ভারত। সোমবার 24 ঘন্টায় করোনার থাবায় দেশটিতে প্রাণ গেছে 380 জনের। এ নিয়ে মোট প্রাণহানি হল 9,915 জনের। মৃত্যুর হিসেবে মঙ্গলবার বেলজিয়ামকে টপকে বিশ্বের 8ম স্থানে চলে যায় ভারত। মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, স্পেন ও মেক্সিকোর পরেই এখন ভারতের অবস্থান। ভারতে এখন প্রতিদিনই 10,000-এর বেশি আক্রান্ত ও 3 শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে করোনায়। করোনা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত 5 রাজ্যের অন্যতম মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে 4,128 জনের।
গুজরাটে 1505 জনের মৃত্যু হয়েছে। রাজধানী দিল্লিতেও মৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে, সেখানে 1400 জনের প্রাণ কেড়েছে করোনা। লকডাউন তুলে দেওয়ার পর করোনায় আক্রান্ত মৃত্যুর দৌড়ে ভারত বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সঙ্গে পাল্লা দিতে শুরু করেছে। শেষ পর্যন্ত টনক নড়েছে মোদী প্রশাসনের, আর তাই লেজে গোবরে অবস্থায় পড়ার পরই 21টি রাজ্যের মুখ্যমন্ত্রীর বুদ্ধি পরামর্শ নিতে মঙ্গল ও বুধবার জরুরি বৈঠকের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। साथियों, किसी भी संकट से निपटने के लिए टाइमिंग का बहुत महत्व होता है। बांग्ला चैनल न्यूज डेस्क। ভারত চীন সীমান্তের লাদাখের গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাবাহিনীর মুখোমুখি সংঘর্ষে ভারতের অন্তত 20 সেনা নিহত হয়েছে। মঙ্গলবার ভারতের সরকারি একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সংবাদ সংস্থা ANI। লাদাখে দুই দেশের সৈন্যদের মাঝে শারীরিক সংঘর্ষের সময় এই প্রাণহানির ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সরকারি ওই সূত্র। সোমবার রাতে দুই দেশের সেনাবাহিনীর সদস্যদের মাঝে উত্তেজনা প্রশমনে শুরু হওয়া আলোচনা সংঘাতে রূপ নেয়। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সৈন্যরা ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা শারীরিক সংঘাতে গড়ায়। এ সময় ইট পাথর নিক্ষেপ এবং লাঠি নিয়ে আঘাত করা হয়। মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, লাদাখের সংঘাতে উভয় দেশের সৈন্য হতাহত হয়েছে। সীমান্ত সংঘাতের এই ঘটনার পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার দেশটির সামরিক বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে অন্তত 2টি বৈঠক করেছেন। বার্তা সংস্থা ANI অপর এক প্রতিবেদনে লাদাখের সংঘর্ষে চীনের অন্তত 43 জন সৈন্য হতাহত হয়েছে বলে জানিয়েছে। এদিকে চীন সরকারের মুখপাত্র হিসেবে পরিচিত রাষ্ট্র নিয়ন্ত্রিত দৈনিক গ্লোবাল টাইমসের প্রধান সম্পাদক হু জিজিন এক টুইট বার্তায় বলেছেন, আমি যা জানি তা হলো গালওয়ান উপত্যকার শারীরিক সংঘাতে চীনা সৈন্যও হতাহত হয়েছেন। গ্লোবাল টাইমসের প্রধান প্রতিবেদক এক টুইট বার্তায় চীন ভারত সংঘর্ষে হতাহতের সংখ্যা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, প্রতিবেদন বলছে গতকাল চীন ভারত সীমান্তে সংঘাতে পিপলস লিবারেশন আর্মির 5 সৈন্য নিহত এবং আরও 11 জন আহত হয়েছেন। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। ইতালিতে লকডাউন তুলে নেওয়ার পর শরীয়তপুর জেলার ডামুড্ডা উপজেলা পরিবার ভেনিসের মিলন মেলার আয়োজন করা হয়। প্রায় 3 মাস লকডাউনের কারণে ঘরবন্দি হয়ে পড়েছিল সবাই, তাই সবার সাথে দেখা সাক্ষাৎ ও কুশল বিনিময় করতেই এমন আয়োজন করা হয়। ভেনিসে বসবাসরত ডামুড্ডা উপজেলাবাসী সেখানে উপস্থিত থেকে সবার সঙ্গে আনন্দ ঘন সময় কাটায়। করোনা ভাইরাসের পরে আমরা সবাই একটু সময় পাইছি, ভাই ব্রাদার বন্ধু বান্ধব মিলার একটা সুযোগ হয়েছে, যার কারণে আজকের এই আয়োজন। আমাদের হলো শরীয়তপুর জেলা ডামুড্ডা থানায় আমরা সীমিত কিছু লোকজন থাকি, এর বাইরে আমাদের বেশ কিছু বন্ধু বান্ধব আছে অন্য থানার অন্য জেলার, যার কারণে সবাই সাথে একটু গেট টুগেদার করে এই আমাদের আজকের আয়োজন। আজকে যারা এখানে আসছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ডামুড্ডা পরিবারের পক্ষ থেকে, এবং আপনারা যারা আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমরা ডামুড্ডা ইতালি প্রবাসী ডামুড্ডা এলাকার যারা আছে, আমরা এখানে দীর্ঘদিন লকডাউন থাকার পরে সবাই একটু হয়ে গেছে, এরপরে আজকে আমরা সবাই এখানে আসলাম এবং একসাথে দীর্ঘ সময় খাওয়া দাওয়া একসাথে সময় পার, এবং এতে আমাদের মধ্যে একটা মানসিকভাবে আমরা প্রশান্তি অনুভব করছি। আমরা অনেক দিন পরে এখানে একসাথে এক এলাকার মানুষ সবাই একসাথে এখানে আসলাম, অনেক ভালো লাগলো। অনেকদিন লকডাউন থাকার কারণে আমরা একেবারে কোথাও বের হতে পারি নাই। ছোট্ট এই আয়োজনে পরিবারগুলো বাসা থেকে বিভিন্ন খাবার তৈরি করে নিয়ে আসে, যেমন পেঁয়াজু, জিলাপি, সিঙ্গারা, নিমকি, মিষ্টি, গরুর মাংস, রুটি সহ হরেক রকম দেশি খাবার। খাওয়া দাওয়া শেষে বিভিন্ন খেলাধুলায় মেতে ওঠে সবাই। বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। এই মহাবিশ্বে কি একমাত্র পৃথিবী নামক গ্রহটি বসবাসযোগ্য? আমরা মানুষরাই সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। জ্ঞানে বিজ্ঞানে তথ্য প্রযুক্তি কোন ক্ষেত্রে পিছিয়ে মানুষ? আমাদের আছে উন্নত সব আবিষ্কার, তবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র বুদ্ধিমান প্রাণী হিসেবে গর্ব করার দিন সম্ভবত ফুরিয়ে আসছে।
বিজ্ঞানীরা ধারণা করছেন পৃথিবী থেকে হাজার হাজার আলোকবর্ষ দূরে ছায়াপথে মানুষের মতো বা তার থেকেও উন্নত ও বুদ্ধিমান প্রাণী বসবাস করছে। অবশ্য অনেক আগে থেকেই বিজ্ঞানীরা বলে আসছেন পৃথিবীর বাইরে এলিয়েন নামের বুদ্ধিমত্তা সম্পন্ন প্রাণীর উপস্থিতির কথা। তবে এই বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারেননি তারা। তবে নটিংহ্যাম ইউনিভার্সিটির গবেষকরা বলছেন পৃথিবী থেকে অন্তত 17,000 আলোকবর্ষের দূরত্বের ছায়াপথে অন্তত 36 ধরনের সভ্যতা থাকার সম্ভাবনা রয়েছে। তারা অত্যন্ত বুদ্ধিমত্তা সম্পন্ন, যোগাযোগে সক্ষম ও সক্রিয়। বিজ্ঞানীদের এই সংক্রান্ত গবেষণা নিবন্ধটি সোমবার দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, এতদিন যে পদ্ধতিতে পৃথিবীর বাইরে প্রাণের সন্ধান করা হতো, বিজ্ঞানীরা সেই পদ্ধতিতে পরিবর্তন এনেছেন। তাদের প্রাথমিক অনুমান হলো, যেভাবে পৃথিবীতে উন্নত প্রাণীর বিকাশ ঘটেছে, সেই একইভাবে ছায়াপথেও বুদ্ধিমান প্রাণীর বিকাশ হবে, যদি সেখানকার এক্সোপ্ল্যানেটের পরিবেশ পরিস্থিতি পৃথিবীর মতো হয়। গবেষকরা বলছেন সেই এক্সোপ্ল্যানেট চরিত্রের দিক থেকে সূর্যের মতো একটি নক্ষত্রকে কেন্দ্র করে পৃথিবীর মতো সমদূরত্বে আবর্তিত হতে হবে। ছায়াপথে এরকম অন্তত 36টি এক্সোপ্ল্যানেটের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তারা বলছেন পৃথিবীর মতোই এই এক্সোপ্ল্যানেটগুলোতে 500 কোটি বছরই লেগেছে উন্নত জীবের বিকাশের জন্য। এখন প্রশ্ন হলো, উন্নত বা বুদ্ধিমান জীব বলতে কাদের বোঝাচ্ছেন বিজ্ঞানীরা? তাদের মতে যারা মহাকাশে রেডিও তরঙ্গ পাঠাতে সক্ষম তারাই বুদ্ধিমান প্রাণী। তবে রেডিও তরঙ্গ পাঠিয়ে তার উত্তর জানার জন্য 17,000 আলোকবর্ষ দূরত্বটা একটু বেশি মনে হচ্ছে বিজ্ঞানীদের কাছে। গবেষকদের ধারণা, এখনো মানুষের আয়ত্তে সেরকম কোনো প্রযুক্তি নেই। গবেষক দলের প্রধান ও নটিংহ্যাম ইউনিভার্সিটির অ্যাস্ট্রোফিজিক্সের প্রফেসর ক্রিস্টোফার কনসালিস বলেছেন, মিল্কি ওয়ে ছায়াপথে অন্তত কয়েক ডজন সভ্যতার অস্তিত্ব রয়েছে। তাদের উপস্থিতি তখনই বোঝা যাবে যদি তারা ক্রমাগত নিয়মিতভাবে রেডিও সিগন্যাল পাঠাতে থাকে। তবে জানা এমন এক্সোপ্ল্যানেটের সংখ্যা মাত্র 36টি হলেও শূন্য নয় ভেবে পুলকিত বিজ্ঞানীরা। এখন দেখার বিষয় সত্যিই এমন বুদ্ধিমত্তা সম্পন্ন প্রাণী রয়েছে কিনা। মেহরুব বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। সময় যত গড়াচ্ছে টি-20 বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসছে। সেই বাস্তবতা মেনে নিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়াও। কিছুদিন আগে তারা বলেছিল বিশ্বকাপ আয়োজন বড় ঝুঁকিতে আছে। এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান বলছেন বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন অবাস্তব। Trying to get 16 countries into Australia in the current where most countries are still going through COVID and spiking, I think it's unrealistic or it can be very, very difficult. আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হওয়ার কথা টি-20 বিশ্বকাপের এবারের আসর। তবে বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারীতে এই আসরকে ঘিরে চলছে চরম অনিশ্চয়তা। সামগ্রিক পরিস্থিতি নিয়ে আইসিসি সভা করছে নিয়মিতই। বিশ্বকাপ নিয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি এখনও। ধারণা করা হচ্ছে আগামী মাসে আসতে পারে সিদ্ধান্ত। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল এডিংস মঙ্গলবার ভিডিও কনফারেন্সে সংবাদ মাধ্যমকে যা বললেন তাতে সম্ভাব্য চিত্র অনেকটাই স্পষ্ট। We also know this is a challenging time for Cricket Australia and the sport there'll be some difficult decisions ahead. ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান বলেছেন, আনুষ্ঠানিকভাবে যদিও বিশ্বকাপ এখনও বাতিল হয়নি বা পিছিয়ে যায়নি, কিন্তু বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিশ্বের নানা প্রান্ত থেকে 16টি দলকে অস্ট্রেলিয়ায় নিয়ে আসা বেশিরভাগ দেশেই যেখানে কোভিড এখনও বাড়ছে, আমার মতে এটি অবাস্তব কিংবা খুব কঠিন হবে। বিশ্বকাপ আয়োজন নিয়ে অনিশ্চয়তার মধ্যে বড় একটি রদবদল এসেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার শীর্ষ পদগুলির একটিতে। চাকরি হারানোর গুঞ্জনের মধ্যে পদত্যাগ করেছেন প্রধান নির্বাহী কেভিন রবার্টস। চেয়ারম্যান এডিংস মঙ্গলবার সকালে এই খবর দিয়েছেন। টি-20 বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির প্রধান নির্বাহী নিক হকলি আপাতত ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন। অবশ্য দায়িত্ব নিয়ে হকলি জানিয়েছেন, অনিশ্চয়তা থাকলেও তারা বিশ্বকাপের প্রস্তুতি চালিয়ে যাবেন। সাইফুল রুদ্র, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। সারা
বিশ্বের সিনেমা জগতের লোকজন বছর জুড়ে মুখিয়ে থাকেন একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের আসরের জন্য। এবার 1968 সালের পর এলো অনেকটা কাঙ্ক্ষিত দুঃসংবাদটি, আর তা হলো প্রতিবারের মতো এবার সঠিক সময়ে হচ্ছে না অস্কারের আসর। মহামারী করোনা ভাইরাসের কারণে পিছিয়ে গেল একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার অনুষ্ঠান। সোমবার একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স ঘোষণা করেছে পূর্ব নির্ধারিত 28 ফেব্রুয়ারিতে 93তম অস্কারের আসর বসবে না। তার পরিবর্তে চলচ্চিত্রের এ আসর বসবে 2021 সালের 25 এপ্রিল। 54 জন মেম্বারকে নিয়ে অনলাইনে এক বোর্ড মিটিংয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয় অস্কারের ছবি পাঠানোর জন্য সময়সীমাও বাড়ানো হয়েছে। একাডেমির সভাপতি ডেভিড রুবিন এবং একাডেমির প্রধান নির্বাহী ডন হডসন একটি যৌথ বিবৃতিতে বলেন, 1 শতাব্দীরও বেশি সময় ধরে সিনেমা খারাপ সময়ে মানুষকে সান্ত্বনা, অনুপ্রেরণা এবং বিনোদন দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির কারণে বহু প্রতীক্ষিত সিনেমার মুক্তি থমকে গেছে। মঞ্চ ও প্রেক্ষাগৃহ বন্ধ, সিনেমা নির্মাণের কাজও বন্ধ হয়ে আছে। এবছর চলচ্চিত্র নির্মাতাদের আরেকটু সময় দেওয়া হলো অস্কারের জন্য, তারা যাতে সময় নিয়ে অস্কার দৌড়ে ছবি পাঠাতে পারেন। একাডেমি অ্যাওয়ার্ডস আয়োজন পেছানোর এটি ঘটনা প্রথম নয়। 1938 সালে লস অ্যাঞ্জেলেসে বন্যার জন্য এবং 1968তে মার্টিন লুথার কিংয়ের হত্যার পর স্থগিত রাখা হয়েছিল অস্কার। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। প্রথমবারের মতো পাওয়া গেল করোনায় জীবন রক্ষাকারী প্রথম ওষুধ। টেস্ট না করলেই করোনা থাকবে না, মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। বাংলাদেশে করোনা শনাক্ত ও মৃত্যুর নতুন রেকর্ড। লকডাউন নিয়ে ধোঁয়াশা, রেড জোনে টহল জোরদার করবে সেনাবাহিনী। করোনায় মৃত্যুর দৌড়ে ভারত বিশ্বে 8ম, আক্রান্তে মৃত্যুপুরী ইউরোপকে ছাড়িয়ে বিশ্বে 4র্থ। সীমান্তে ভারত চীন গোলাগুলি, 1 কর্নেল সহ 3 ভারতীয় সেনা নিহত। ঝামেলা বাড়াবেন না বলে ভারতকে হুঁশিয়ারি চীনা মুখপাত্রের। করোনায় টি-20 বিশ্বকাপ আয়োজন অবাস্তব মনে করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। 1968 সালের পর পেছালো একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের আসর। এতক্ষণ দেখলেন বাংলা সংবাদ, সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, rupashibangla.us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম, পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ।